গল্প হৃদয় রেখেছি তারে। লেখায় নাজনীন আক্তার। অদ্ভুত ছেলেটার সাথে আমার খুব অল্প বয়সেই দেখা হয়েছিল। সবে মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, বয়সটা 16-র মাঝামাঝি। অনেক অল্পই তো। তখন কিশোরী বয়সের উন্মাদনা ছিল আমার মাঝে। পুরো দুনিয়াটাকেই যেন রঙিন দেখতাম। সবকিছুর মাঝে হরেক রকম রঙের উপস্থিতি পেতাম। অদ্ভুত অনুভূতিগুলোও যেন রঙিন হয়ে আমার সামনে ধরা দিত। কত পাগলামি যে করেছি ও সময়। তাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর একটু হাঁফ ছেড়েছিলাম বটে। এবার সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়ে বেশ কিছুদিন নিজের মতো কাটানো যাবে বলে কথা। কাটিয়েছিলামও কিছুদিন। একদম মনের মতো সবকিছু। সারাদিন গল্পের বইয়ের রূপকথায় ডুবে থাকতাম। দুহাত তুলে বৃষ্টিতে ভিজতাম। কখনো আবার হুটহাট শাড়ি পরে পড়ন্ত বিকালে ছাদে বসে থাকতাম। কখনো আবার নদীর পাড়ে গিয়ে এক বিকেল আকাশের পানে চেয়ে থাকতাম। অদ্ভুত লাগত। নিজেকে যেন সম্পূর্ণ অন্য দুনিয়াতে নিয়ে গেলাম কিছুদিন। যে দুনিয়ায় শুধুই আমি আর আমার কৈশোরে পা দেওয়া অদ্ভুত কৌতূহলী মন। আর কিচ্ছু নেই। কিন্তু আমার এই এত আনন্দ বোধ হয় আমার বাবার ভালো লাগলো না। তাই তো একদিন হুট করে আমাকে এক কোচিংয়ে ভর্তি করে দিলেন। ইংলিশ স্পোকেন ক্লাস। 3 মাসের কোর্স। আমি অবাক হলাম। আশাহত হয়েছিলাম। এভাবে আমার সুন্দর রূপকথার মতো জীবনে কিনা আবার পড়াশোনা এসে হামলা দিল। সেবার বাবার প্রতি ভারী অভিমানও হয়েছিল। কিন্তু বাবা বোঝালেন, নিজের জীবনকে সুন্দর করে গোছাতে হলে পড়াশোনা করাটা তো জরুরি। বাবার এই বোঝানোতেই হয়তো সেবার সব মেনে কোর্সের ক্লাসে গিয়েছিলাম। নিজেকে অনেক বুঝিয়ে সুঝিয়ে। কিন্তু তখনও কি জানতাম, এই 3 মাসের কোর্সটাই আমার কিশোরী মনকে একদম উলটপালট করে দেবে। ভালোবাসা নামক ভয়ঙ্কর অনুভূতির সাথে আমাকে পরিচয় করিয়ে দেবে। কোর্সের প্রথম দিন। একটু ভয় ভয় লাগা স্বাভাবিক। নতুন কতগুলো মানুষের সাথে দেখা হবে। মানাতে পারবো কিনা, সবার সাথে মিশতে পারবো কিনা। কিন্তু আমার কোনো ভয় হলো না। নিজেকে যে বরাবর সাহসী আত্মবিশ্বাসী ভেবে এসেছি। তাই তো এক প্রকার ডোন্ট কেয়ার ভাব নিয়েই প্রথম ক্লাসে গেলাম। সেদিনের ক্লাসটাকে সূচনা পর্বই বলা যায়। কোর্সের শিক্ষক রহমান স্যার নিজের পরিচয় দিয়ে অতঃপর সকলের পরিচয় নিলেন। আমি নিজেও দিলাম। আমার সুন্দর নামটা সবাইকে বললাম, দিয়া তারান্নুম। তারপরে একে একে সবাই তাদের নাম বলতে লাগলো। সেদিকে আর মন দিইনি। আসলে প্রয়োজন বোধ করিনি। ক্লাস করতে করতে চিনে তো যাবই। তাহলে এখন সবার নাম মনে রেখে কষ্ট করার দরকার কি। তাই চুপচাপ নিজের মতো এদিক ওদিক তাকিয়ে চারিদিক পর্যবেক্ষণ করছিলাম। কিন্তু হঠাৎ ধাক্কা খেলাম একটা কণ্ঠস্বরে। মাত্র 2টো শব্দের উচ্চারণে। রিহান আহমেদ। অদ্ভুত সুন্দর কণ্ঠস্বর, তাতে কেমন ভারী ভাবের উপস্থিতি। তার বলা 2টো শব্দতেই যেন আমার কিশোরী মনটা মুহূর্তেই নড়বড় হয়ে গেল। আমি ঘাড় ঘুরিয়ে তাকালাম। লম্বা, সুন্দর চেহারার, পাতলা গড়নের এক ছেলে। কিন্তু চেহারায় খুবই গাম্ভীর্যতার আভাস। অবাক হলাম। এই বয়সের ছেলের সাথে এই গাম্ভীর্যতা ঠিক মানাচ্ছে না বলেই মনে হলো। কেন যেন সেদিনই ছেলেটার প্রতি আমার আগ্রহ জন্মালো। এক আকাশ সম কৌতূহল হলো। তারপর আমি পুরো সময়টুকু সেদিন ওকে শুধু চোখ ঘুরিয়ে ঘুরিয়েই দেখতে থাকলাম। তারপরের দিনগুলো বেশ সাদামাটা ধরনের। পরপর কয়েকদিন ক্লাস করাতে বেশ কয়েকজনের সাথে বন্ধুত্ব হয়েছে আমার। এখন ক্লাস করতে আর খারাপ লাগে না।
বরং একদিনও মিস দিতে মন চায় না। ক্লাসে যেয়ে নতুন হওয়া বন্ধুদের সাথে গল্প করতেও বেশ লাগে। কত রকমের যে গল্প থাকে এই বয়সের মেয়েদের, কত বিষয়ে নতুন নতুন আগ্রহ, নতুন নতুন অনুভূতির জন্ম, তা বন্ধু ছাড়া আর কার কাছেই প্রকাশ পাবে। আমার দিনগুলোও এমনই যাচ্ছিল। সবার সাথেই বেশ ভালো সম্পর্ক হয়েছে, শুধু একজনের সাথে ছাড়া, সেই অদ্ভুত ছেলেটি বাদে। রিহান। রিহানকে বেশ কিছুদিন ধরে গভীরভাবে লক্ষ্য করলাম। ছেলেটা কারো সাথে কথা বলে না, হাসে না, কারো সাথে বন্ধুত্বও হয়নি। ক্লাসে এসে একদম সামনের বেঞ্চটাতে বসে, তারপর ক্লাস শেষে চলে যায়। শুধু মাঝে মাঝে রহমান স্যারের সাথে যতটুকু কথা হয় তাতেই ওর কণ্ঠস্বর শুনি। সেই যে সুন্দর কণ্ঠস্বরটা, প্রথমবার শুনেই যে কণ্ঠস্বর আমার অল্প বয়সের মনে গভীরভাবে নাড়া দিয়েছিল। একদম হৃদয়ে গেঁথে গিয়েছিল যেই কণ্ঠস্বরটা। আমার অদ্ভুত লাগে, এত চুপচাপও কি কোনো মানুষ হয়। আমি যেন এরপর ক্লাসগুলোতে প্রতিদিন শুধু ওকে দেখতে যাওয়া শুরু করলাম। ওর কণ্ঠস্বর শুনতে চাইতাম, ওর সাথে কথা বলতে চাইতাম, কিন্তু নিজেকে সংযত করতে হতো। সব সময় চুপচাপ থাকা ছেলেটার সাথে কিভাবেই বা কথা বলবো। আমি মরিয়া হয়ে উঠলাম ওর সাথে কথা বলার জন্য, কিন্তু সুযোগ ছিল না। ছেলেটা তো কারো সাথেই কথা বলতো না, কিভাবেই বা বলবো। তাই পুরো ক্লাসের সময়টুকু শুধু ওর দিকেই বারবার তাকিয়ে থাকতাম। ও অবশ্য বুঝত, বিরক্ত হতো, অস্বস্তিতে পড়তো, কিন্তু আমি ওর অস্বস্তির গুরুত্বটুকুও দিতাম না। কোর্সের সময়টুকু এভাবেই শেষ হলো। 3 মাসের কোর্স সাধারণত একটা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। তাতে গান হয়, আবৃত্তি হয়, নাটক হয়, সংবাদ পাঠ হয়, বিভিন্ন ধরনের খেলার আয়োজনও হয়। কিন্তু সবকিছুই ইংরেজিতে পরিচালনা হয়। অর্থাৎ পুরো অনুষ্ঠানে কবিতা, গান সবকিছু ইংরেজির থাকবে। আমার বরাবরই কবিতা পছন্দ। কবিতার মাঝে লুকিয়ে থাকা গভীর আবেগের সন্ধান করতে আমার ভালো লাগে। কবিতার মাঝে লুকিয়ে থাকা অনুভূতিগুলো খুঁজে নিতে ভালো লাগে। তাই আমি আবৃত্তিতে নাম দিলাম। রহমান স্যারই কবিতা ঠিক করে দিলেন। কিন্তু কবিতাতে পুরুষ কণ্ঠেরও প্রয়োজন। এখন পুরুষ কণ্ঠ পাবো কোথায়? কারণ স্যারই নিয়ম করে দিয়েছিলেন, কেউ একটির বেশি কোনো কিছুতে অন্তর্ভুক্ত হতে পারবে না। তারপর পুরো 2 দিন ধরে আমি শুধু পুরুষ কণ্ঠেরই খোঁজ করলাম, কিন্তু কাউকে পেলাম না। আর সবাই ততদিনে কিছু না কিছুতে নাম দিয়ে ফেলেছে। যদিও অনেকেই চাইলো আমার সাথে আবৃত্তি করতে, কিন্তু ওই যে নিয়মটা। তারপর এই সমস্যা স্যার জানতে পারাতে তিনি একজনকে ঠিক করে দিলেন, রিহানকে। কারণ শুধু ওই একমাত্র বাকি ছিল, যে কিনা কিছুতেই অন্তর্ভুক্ত নেই। সবার একটু মন খারাপ হলো। রিহান কেমন, কি করবে তা নিয়ে। এটা চিন্তা করা স্বাভাবিক, কারণ সে তো কারো সাথে সামান্য কথাটুকুনও বলে না। কিন্তু সবার মতো আমারও কি মন খারাপ হলো? একটুও কি খারাপ লাগলো? কষ্ট হলো? একদম না। বরং আমি সেদিন বাড়ি গিয়ে পুরো 2 ঘন্টা খুশিতে পাগলের মতো লাফিয়েছিলাম। আমি সুন্দর একটা কবিতা আবৃত্তি করব, আর সাথে কিনা সেই সুন্দর কণ্ঠস্বরের মানুষটাও আমার সাথে কবিতা বলবে। অদ্ভুত আনন্দে আমার টানা কয়েকদিন মুখ চকচক করতে লাগলো। অনুষ্ঠানের দিন পর্যন্ত অদ্ভুত আনন্দে আমার দিন কাটতে লাগলো। কিন্তু যতটুকু উত্তেজনা ছিল সব যেন একটু একটু করেই ভাটা পড়তে লাগলো।
ভেবেছিলাম এই কারণে ছেলেটা হয়তো আমার সাথে কথা বলবে, অন্তত কিছু তো আলাপ হবে। কিন্তু অবাক হলাম। পুরো টানা কয়েকদিনের রিহার্সাল পর্ব শেষ হলেও ছেলেটা আমার সাথে একটা শব্দ বিনিময় পর্যন্ত করল না। আমি আশাহত হলাম। সে কিনা শুধু স্যারের সামনে নিজের মতোই আবৃত্তি করেই চলে যেত। কথা বলার সুযোগও ছিল না, কারণ তার আবৃত্তিতে কোনো ভুল হতো না। প্রত্যেকটা শব্দ ছেলেটা খুব যত্ন করে উচ্চারণ করত। আবৃত্তি করার ভঙ্গিমাও ছিল দারুণ। অন্যদিকে আমারই কিছুটা বেঁধে বেঁধে যেত। এরপর এলো সেই অনুষ্ঠানের দিন। ছেলেদের জন্য পাঞ্জাবি আর মেয়েদের জন্য শাড়ি। আমি নিজেও শাড়ি পরলাম, খুব যত্ন করেই সাজলাম। একজনকে ভালো লাগে, তার সামনে প্রথম শাড়ি পরে যাব, সুন্দর তো লাগতেই হবে। কিন্তু অনুষ্ঠানের হলরুমে যেতে যেয়ে সেদিন বিপদে পড়লাম। হলরুম ছিল 4 তলায়, এদিকে লিফট নেই। আর আমি শাড়িতেও অনভ্যস্ত, ফলে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বারবার হোঁচট খাচ্ছিলাম। সময় লাগছিল উঠতে, সবার পিছনেও পড়ে গিয়েছিলাম। আবার এবার কান্না পেল, এভাবে এত পথ সিঁড়ি বেয়ে কি করে উঠব আমি? তবে কি আমার যাওয়া হবে না? চোখ মুখ ছলছল করতে লাগলো আমার। এদিকে সবাই ততক্ষণে উঠে গেছে। কিন্তু সেদিন এই বিপদে সাহায্য করতে এলো আমার বহুল আকাঙ্ক্ষিত মানুষ, যার সাথে কিনা এতদিন কথা বলার জন্য ছটফট করেছি আমি। হায়, আমি যদি জানতাম এই বিপদে সে আমাকে সাহায্য করতে আসবে, তবে তো এই বিপদে আমি নিজে থেকেই প্রতিদিন পড়তাম। সেদিন রিহান এলো। পিছন থেকেই তার কণ্ঠস্বর ভেসে এলো। সে সুন্দর করে বলল, দিয়া, শাড়িটা একটু দুহাত দিয়ে উঁচু করে ধরো, তাহলে আর পায়ে বাঁধবে না। আমি হঠাৎ তার কণ্ঠস্বর শুনে অবাক হয়েছিলাম, চমকে উঠেছিলাম। চমকের কারণে কয়েক সেকেন্ড কোনো নড়চড় অবধি করতে পারেনি, শুধু তার চেহারার দিকেই তাকিয়েছিলাম। আমার এমন অবস্থা দেখে সে পুনরায় কথাটা আওড়ালো। আমিও তার কথা শুনতে চাইলাম, কিন্তু এবার দুহাত দিয়ে শাড়ি ওঠাতে যে আঁচলটা পায়ের নিচে যাচ্ছে যে, ওটা ধরতে পারছি না। এবারও সেই সাহায্য করতে এলো। পেছনে সে আঁচলটা ধরল আর আমি দুহাত দিয়ে শাড়িটা একটু উঁচু করে সিঁড়ি বেয়ে উঠলাম। এই ঘটনার পর পুরো অনুষ্ঠানটা যেন আমি এক চমকের মাঝেই ছিলাম। এরপর দুজন মিলে সুন্দরভাবে আবৃত্তিও করলাম। অদ্ভুত লাগছিল। অনুভূতিগুলো যেন আরো গাঢ় হয়ে এলো। এই অল্প সময়েই আমার মনের অবস্থা যেন বারবার পরিবর্তিত হতে লাগলো। আমি সেদিন পুরো অনুষ্ঠানটাই বারবার তাকে আর চোখে দেখলাম। সে খেয়াল করেছিল হয়তো, আবার করেনি, হয়তো গুরুত্বই দেয়নি। সেদিন আর উল্লেখযোগ্য কিছু হলো না। আবার আমার ভয়ও হতে থাকলো। কোর্সের শেষ দিন আজ। তাকে তো আজকের পর আর দেখতে পাবো না, তার কণ্ঠস্বরটুকুও শুনতে পাবো না। আমার মন ভার হয়ে আসলো। আমি তার সাথে কথা বলতে চাইলাম, কিন্তু সুযোগও পেলাম না। এভাবেই অনুষ্ঠান শেষ হলো। সেদিন ভেবেছিলাম, এবারই হয়তো শেষ দেখা। ছলছল নয়নে বারবার তার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু তখনও তো জানতাম না যে এটাই শেষ নয়, বরং তাকে আমি আরো লম্বা সময়ের জন্য দেখা শুরু করব। আমার চোখের সামনেই সে থাকবে। প্রথম দিন কলেজে যেই আমি তাকে দেখলাম। কি আশ্চর্য, সে আমার কলেজেই ভর্তি হয়েছে, আরও আমারই সেকশনে। সেদিন ভেবেছিলাম, এবারই হয়তো শেষ দেখা। ছলছল নয়নে বারবার তার দিকে তাকাচ্ছিলাম, কিন্তু তখনও তো জানতাম না যে এটাই শেষ নয়, বরং তাকে আমি আরো লম্বা সময়ের জন্য দেখা শুরু করব। আমার চোখের সামনেই সে থাকবে। প্রথম দিন কলেজে যেই আমি তাকে দেখতে পেলাম। কি আশ্চর্য,
সে আমার কলেজেই ভর্তি হয়েছে। তাও আবার আমারই সেকশনে। তাকে দেখে ঠিক যতটা খুশি হয়েছিলাম, এরপরই ধীরে ধীরে আমার খুশি তৎক্ষণাৎ মিলিয়ে গেল। আমি আমার বান্ধবীদের সাথে জোট বেঁধে কলেজে ভর্তি হয়েছি। সবাই পরপর ভর্তি হয়ে একই শাখায় পড়েছি। তার উপর আমার পছন্দের মানুষটাও আমারই সাথে আমারই শাখায়। ভীষণ খুশি হয়েছিলাম। দুনিয়া রঙিন লাগত। আমার মুখখানি দেখলেই হয়তো তখন আমার আনন্দের পরিমাণ আন্দাজ করা যেত। বান্ধবীদের সাথে সারাদিন হাসি আড্ডায় মেতে থেকেও আমি কলেজে তার দিকে বারবার আর চোখে তাকাতে থাকলাম। যদিও লুকিয়েই তাকাতাম। কিন্তু দুদিন পরই আমার ভুল ভাঙল। অদ্ভুতভাবে খেয়াল করলাম শুধু আমি যে আমার বান্ধবীদের সাথে মিলে ভর্তি হয়েছি এমন নয়, বরং রিহানও তার বান্ধবীর সাথে মিলে একই সাথে ভর্তি হয়েছে। বন্ধু নয় কিন্তু বান্ধবী। মেয়েটার নাম অবনী। রিহান কলেজে ওর স্বভাব বজায় রেখেছে। কারো সাথে কথা বলে না, হাসে না, ক্লাসে আসে আর ক্লাস করে চলে যায়। কিন্তু পরিবর্তন শুধু এক জায়গাতেই। রিহান এখানে অবনীর সাথে কথা বলে। পুরো ক্লাস জুড়ে কারো সাথে কথা বলতে না দেখা গেলেও অবনীর সাথে তাকে দেখা যায়। মাঝে মাঝেই দুজন করিডোর দিয়ে হেঁটে হেঁটে কথা বলে। যদিও তা স্বল্পক্ষণের জন্যই, তবুও কথা তো বলে। আমার বুকে চিনচিন ব্যথা হয়। অসহ্য লাগে সবকিছু। হৃদয় যেন পুড়ে যেতে থাকে। এই যন্ত্রণা সহ্য করা কঠিন হয়ে পড়ে আমার জন্য। ওই যে বয়সটা অল্প ছিল যে। তাই তো অবনীর সাথেও আমার একটা অদৃশ্য শত্রুতা হয়ে গেল। যদিও মেয়েটা হাসি খুশি আর বেশ ভালোই ছিল, কিন্তু তারপরেও ওকে সহ্য করতে পারতাম না আমি। তার উপর ক্লাসে কথা ভেসে আসতো, ওরা বুঝি কোনো সম্পর্কে আছে। আমার অল্প বয়সে প্রেমে পড়া মনকে ছাড়খাড় করে দিতে কি এই কথাটাই যথেষ্ট নয়? অবনীর প্রতি আমার যে শত্রুতা সেটা কিছুদিন পরই বেশ ভালোভাবে বেরিয়ে এলো। মেয়েটা বেশ চটপটে। সবার সাথে মিশেও গেছে বেশ। তাই ক্লাস ক্যাপ্টেন নির্বাচনের সময় মেয়েদের হয়ে সে দাঁড়ালো। আরও দু একজন দাঁড়িয়েছিল, কিন্তু সকলের ভোটে ওরই জিতে যাওয়ার সম্ভাবনা ছিল। আমার নিজের আগে কখনো ক্যাপ্টেন হতে মন চায়নি, কিন্তু অবনী দাঁড়ালো যে। ওর সামান্যতম জিত তখন আমি সহ্য করতে পারছিলাম না। সবকিছুতে ও কেন জয়ী হবে? রিহানকেও তো অবনীই জয় করে নিল। আমি এসব ভেবেই চোখ বন্ধ করে ফেললাম। চোখ দিয়ে দুফোঁটা পানিও পড়েছিল বোধহয়। চোখে পানি নিয়েই সেদিন আমিও ক্যাপ্টেন নির্বাচিত হওয়ার নির্বাচনে দাঁড়ালাম। আমার বন্ধু সংখ্যা বেশি। সব বন্ধুকে নিয়ে ভর্তি হয়েছিলাম। তাই এবারের জয়টা আমারই হয়েছিল। কাঙ্ক্ষিত জয় অর্জনের পরই আমি সেদিন মুখে অহংকারের হাসি ঝুলিয়ে অবনীর দিকে তাকিয়েছিলাম। কিন্তু তাকিয়েই নিজের ভুল পুনরায় বুঝলাম। অবনী তো আমার চেয়ে আরও এগিয়ে। আরও বড় জয় সে পেয়েছে। রিহান তাকে কিনা হেরে যাওয়াতে সান্ত্বনা দিচ্ছে। এই অবনীকে হারিয়ে আমি জিতলাম। কিন্তু আমার মনে সেদিন একটা প্রশ্নই বারবার নাড়া দিতে লাগলো। আমি কি আদৌ জিতেছিলাম? এরপরের দিনগুলো আরো ভয়ঙ্কর কাটল। অবনীকে যেন সহ্যই করতে পারতাম না আমি। ক্লাস ক্যাপ্টেন হওয়াতে অনেক কিছুই আমার হাতে ছিল। এবার আমি সবকিছুতেই অবনীর বিপক্ষে করা শুরু করলাম। এটা যে অবনী লক্ষ্য করেনি এমন না, বরং পুরো ক্লাসও লক্ষ্য করেছিল। কিন্তু এতে রিহান বা অবনীর কোনো বক্তব্য ছিল না। তারা তাদের মতোই থাকত।
পড়াশোনা করছিল, কলেজে আসতো নিয়মিত। আর এরপর আমাকে অবাক করে দিয়ে কলেজের ফার্স্ট টিউটোরিয়ালে তারা যৌথভাবে প্রথম হলো। আমার আহত মন যেন আরো আহত হলো। কিছুতেই সহ্য করতে পারছিলাম না। ওরা যুগ্ম, এজন্য নিজেকেও এরপর পড়াশোনাতে ডুবিয়ে দিলাম। সারাদিন ফিজিক্স কেমিস্ট্রির জগতে নিজেকে বন্দি করে ফেললাম। ওদেরকে যখনই একসাথে দেখতাম, তখনই যেন সেদিন পড়ার সময়টা আরো 1 ঘন্টা বাড়িয়ে দিতাম। জেদ চেপে গিয়েছিল যে, ফলস্বরূপ সেবার প্রথম হয়েছিলাম আমি। আর যৌথভাবে দ্বিতীয় হয়েছিল রিহান আর অবনী। আবারও ওরা যৌথ। আমি অবাক হলাম, ডুকরে কেঁদে উঠলাম। সেবারও আমার মনে একই প্রশ্ন এসেছিল বারবার, আমি কি আদৌতেই জিতলাম? পুরো 600 শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েও সেদিন আমি চোখের পানি আটকাতে পারিনি। কলেজের মাঝেই জড়িয়ে দিয়েছিলাম। সবাই অদ্ভুত হয়ে তাকিয়েছিল। কেউ কেউ হয়তো ভেবেছিল আনন্দে কাঁদছি। কিন্তু আমি তো জানি, বুকের ভেতর কি প্রচণ্ড দহনের কারণে এই পানি চোখ বেয়ে পড়ছে। এই দহনের যন্ত্রণা সহ্য করে নেওয়া তো অসম্ভব আমার পক্ষে। তাই তো আমার আহত মন আরো হিংস্র হয়ে উঠল। আমি অবনীকে নানাভাবে আঘাত করতে লাগলাম। কিন্তু এবার হয়তো বাড়াবাড়িটাই করেছিলাম। একদিন করিডোরে হাঁটার সময় ওদের দুজনকে হেঁটে যেতে দেখলাম। আমার বুকে পুনরায় জ্বালাপোড়া হতে শুরু করল। হৃদয়ের ভেতরটা পুড়তে থাকল। অদৃশ্য রাগে জ্বলতে থাকলো আমার মন। হঠাৎ কি যেন মাথায় এলো। আমি সোজা হেঁটে গেলাম ওদের পাশ দিয়ে। তারপর ইচ্ছা করেই অবনীকে একটা ধাক্কা দিলাম। ও সোজা যেয়ে করিডোর থেকে নিচে পড়ল। যদিও বেশি উঁচু নয়, কিন্তু সেখানে ওর মাথা সজোরে আঘাত খেল একটা ইটের সাথে। মাথা কেটে রক্ত বের হতে লাগল। আমি কাজটা করেই যেন স্তব্ধ হয়ে গেলাম। মুহূর্তেই কি ঘটে গেল! এতটা তো চাইনি আমি। রাগ, হিংসা সবই হতো। তাই বলে ওকে আঘাত করলাম। সবাই তখন ওকে ধরাধরিতে ব্যস্ত। আর আমি শুধু স্তব্ধ চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েরা ওকে ধরে মেয়েদের কমন রুমে নিয়ে গেল। তখন রিহান এলো আমার কাছে কথা বলার জন্য। দ্বিতীয়বারের মতো আমার সাথে কথা বলল সে। কিন্তু আজ তার গলার সেই স্বর আর আমার কাছে সুন্দর লাগলো না, বরং ভয়ঙ্কর লাগলো। সে এসে খুব ঠান্ডা গলায় বলল, দিয়া, মানুষ এতটা হিংসাপরায়ণ হয়? অবনী তোমার সাথে তো কিছু করেনি, তবে এত রাগ কেন তোমার ওর উপর? আজ এমন আঘাত করে বসলে। তুমি কি ভেবেছ কেউ কিছু বোঝে না? আমি আমি ইচ্ছা করে করিনি। আমি নিজের চোখে দেখেছি। ব্যাস, এতটুকুই। আমার মনের ভেতর লুকিয়ে রাখা মানুষটা আমার সাথে দ্বিতীয়বার কথা বলল। কিন্তু এটা মোটেও সুখকর কিছু ছিল না। আমি তার এমন রাগ মিশ্রিত কথা সহ্যই করতে পারলাম না। আমার অসহায় লাগতে লাগলো। আমাকে অবশ্য ক্লাসের আর কেউ কিছু বলেনি। সবাই ভেবেছে হয়তো দুর্ঘটনা। কিন্তু রিহান, সে তো আমায় ভুল বুঝল। এই দুর্ঘটনার ব্যাপারটা বেশ দূর গড়ালো। আমার গার্ডিয়ান কল হলো সেদিনই। দিয়াকে প্রিন্সিপালের ঘরে আনা হলো। আমিও গেলাম। ওকে দেখে আরো আঘাত পেলাম। ওর মাথায় ব্যান্ডেজ করা। মেয়েটাকে দুর্বল লাগছে। নিজেকে আরো অপরাধী মনে হলো। আমার জন্য কিনা ওর এমন অবস্থা। সুস্থ মেয়েটা এমন অসুস্থ হয়ে গেল। পাশে রিহানকেও দাঁড়িয়ে থাকতে দেখলাম। এবার আমার আর হিংসা হলো না, বরং হৃদয়ে বর্ষর আঘাত লাগল। আমার চোখ ছলছল করতে লাগল।
কষ্ট হলেও মেনে নিলাম, এই আমার পছন্দের মানুষটা, ভালোবাসার মানুষটা, সে অন্য কারো, আর আমাকে এটা মেনে নিতে হবে। একটু পরেই আমার বাবা এলেন। তিনি অবাক চোখে চারিদিকে তাকাচ্ছেন। অবনীকেও দেখতে পেলেন। তার চোখে মুখে বিস্ময়ের ছাপ। কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। আমি ডুকরে কেঁদে উঠলাম। এই মানুষটার চোখেও যদি নিজেকে অপরাধী হিসেবে দেখি, তবে তা আমি সহ্য করতে পারবো না। দুনিয়া অন্ধকার হয়ে যাবে আমার। আমি ছুটে যেয়ে বাবার কোলে পড়লাম। কেঁদে ফেললাম। বিশ্বাস করো, বাবা, আমি ইচ্ছা করে করিনি। এমনটা আমি চাইনি। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। তিনি সবকিছু দেখে নিজেকে ধাতস্থ করলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমার মাকে আমি বিশ্বাস করি। সে কখনো ইচ্ছা করে কাউকে এমন আঘাত করতে পারে না। দুর্ঘটনাবশত হয়েছে, এতটুকুই। আমার একটু নির্ভার লাগলো। বাবা তবে আমায় বিশ্বাস করেছেন। এরপরের ঘটনা দ্রুত ঘটল। অবনীও বলল ইচ্ছা করে করিনি আমি। তাই আর কেউ কিছু বলেনি। বাবাও আমায় নিয়ে চলে এলেন। আসার সময় আমি কিছুই করলাম না, কিছু বললামও না। শুধু মন ভরে একবার রিহানকে দেখে নিলাম। আর কোনোদিন হয়তো দেখতে পাবো না। কারণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে কলেজ বদলে ফেলবো আমি। ওদের জীবনে আর দুর্ঘটনা হয়ে থাকবো না। এই ঘটনার রেশ আমার উপর আরো বেশ কিছুদিন থাকলো। টানা 7 দিন নিজেকে ঘরবন্দি করে রাখলাম। প্রেমে পড়া মন আঘাত পেয়েছিল যে নিজের ভালোবাসাকে বিসর্জন দেওয়া কি এত সহজ? আমি রিহানকে হারালাম। তার উপর অপরাধবোধে শেষ হয়ে যাচ্ছিলাম। কি করে আরেকজনকে আঘাত করে ফেললাম? আমি এসব কিছু ভুলতে পারতাম না। বারে বারে কেঁদে উঠতাম। আমার বাবা মাও অস্থির হয়ে উঠলেন। চিন্তিত হয়ে পড়লেন। তাই তো কলেজ বদলানোর সিদ্ধান্ত নেওয়াতে কিছু বললেন না। তারা শুধু চাইছিলেন আমি স্বাভাবিক হই। নতুন কলেজে যেয়ে আমি নিজেকে সম্পূর্ণ অন্যরকম করে ফেললাম। পুরনো বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। কারণ ওদের দেখলেই যে রিহানের কথা মনে পড়ত। পুনরায় ভেঙে পড়তাম। তাই তো নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিলাম। একেবারে পড়াশোনায় নিজেকে ডুবিয়ে দিলাম। সব কষ্ট ভুলে থাকার এই একটাই যে পথ ছিল। ব্যাস, এভাবেই আমার অল্প বয়সের আবেগের সমাপ্তি ঘটল। যেই আবেগের নাম ছিল রিহান। আমার সেই যে না বলা ভালোবাসা। গোপন কুঠুরিতে জমিয়ে রাখা অনুভূতিগুলো। সবকিছু আমি আরো গোপন করে নিলাম নিজের থেকে। ভুলে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আদৌতে কি পেরেছিলাম? ঠিকই তো মনে পড়ে যেত রিহানকে। ভরা বৃষ্টির মাঝে ভিজতে গেলে আমার রিহানকে মনে পড়ত। নির্জন রাতে গানের সুরে আমার রিহানকে মনে পড়ত। সমস্ত উপন্যাসের পাতার ভাঁজে ভাঁজে আমার রিহানকে পড়ত। আমার একাকিত্বের সময়গুলোতে আমার শুধু রিহানকেই মনে পড়ত। রিহান যেন এবার সযত্নে আমার মনের আরো গহীনে ঠিক হৃদয়ের মাঝেই বসবাস করতে শুরু করল। তারপরের ঘটনাগুলো তেমন নয়। অনেকগুলো বছর কেটে গেল। কলেজ, ভার্সিটি শেষ করে চাকরিতে ঢুকেছি আমি। পুরোদমে ব্যস্ত। এর মধ্যে আর কোনো প্রেমটুকুও করিনি আমি। কোনো নতুন অনুভূতির সাথে জড়াইনি আর নিজেকে। কি করেই বা জড়াব? হৃদয়ে যে একজনকে স্থান দিয়েছি, হোক সে অন্য কারো, তবুও তো দিয়েছি। সেই হৃদয়ে অন্য কাউকে আর কিভাবে জায়গা দেব? তাই তো নিজেকে দূরেই রেখেছি এসব থেকে। কিন্তু বাড়ি থেকে কি আর ছাড়ে? মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমার অমতে কিছু হচ্ছে না।
তাদেরকে কি করে বোঝায় সবটা? মাঝে মাঝেই নানান ছেলে আসে, আর আমি না করে দিই। অন্য কাউকে গ্রহণ করা তো আর সম্ভব নয়। এরই মাঝে একদিন সোজা আমার অফিসে এসে উপস্থিত হলেন একজন, আমার পরিচিত একজন। সেদিন অফিসের চাপ ছিল বিশাল, কিন্তু সিসিটিভিতে তার চেহারা দেখে আমার মনের ভেতরের চাপ যেন আরো বেড়ে গেল। ভারী হয়ে এলো আমার হৃদয়টা। অবনী এসেছে। যোগাযোগবিহীন এতগুলো বছরের পর হঠাৎ তার দেখা করতে আসবার কারণও বুঝলাম না। কিন্তু ওর কাছে যে আমি অপরাধী। দেখা করব না, এটাও বলতে পারলাম না। নিজের মনকে শক্ত করেই তাই অফিসের ক্যাফেতে তাকে বসাতে বললাম। এরপর কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করে তবে আমি গেলাম। আমি যখন ক্যাফেতে পৌঁছালাম, তখন বেশ নিরিবিলি ক্যাফেটা। অবনী কফি খাচ্ছে, কোলে একটা ছোট্ট মেয়ে বাচ্চা। বয়স 3-4 হবে। আমি যেতেই অবনী হাসি মুখে আমার সাথে কথা বলল। কুশলাদি বিনিময় হলো। এরপর নিজে থেকেই বলল, আমার মেয়ে এটা। 3 বছর হলো গত মাসে। বিয়ের পরপরই নিয়েছি বুঝেছ। বিয়েটাও তো আগে আগে করলাম। আসলে প্রেমের বিয়ে তো। সেই নবম শ্রেণী থেকে আমাদের প্রেম। আর কত বছর প্রেম করব? তাই বিয়ে করে ফেললাম। নবম শ্রেণী থেকে প্রেম। আমি তো তবে আরো অনেক পরে তার জীবনে গিয়েছি। বড্ড পিছিয়ে ছিলাম যে, আর বুঝতেই পারিনি। আমি চোখ বন্ধ করে ফেললাম। নিজেকে সংযত করলাম। এখন আর সেই ছোটটি নেই যে হুটহাট কেঁদে ফেলব। নিজেকে সামলাতে জানি আমি। তাই তো মুখে পুনরায় হাসি টেনে তার দিকে তাকিয়ে রইলাম। অবনী আমার মুখের রেখার পরিবর্তনটুকু হয়তো লক্ষ্য করল। তাই সে এবার বেশ ঠান্ডা গলাতেই বলল, আমি স্বামীর নাম জুবাইর তালুকদার। রিহান আহমেদ নয় কিন্তু। আমি চমকে উঠলাম অবনীর কথায়। কি বলছে ও? রিহান ওর স্বামী নয়? তবে যে বলল, নবম শ্রেণী থেকে প্রেম। আমার এমন বিস্ময় ভরা মুখ দেখে অবনী মিষ্টি হাসল। এরপর ও মুখ খুলল। রিহান আমার মামাতো ভাই। আমার 2 মাসের ছোট ও। পিঠোপিঠি হওয়াতে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কই ছিল আমাদের মাঝে। তোমার সাথে যখন রিহানের প্রথম দেখা হয়, তার কয়েক মাস পূর্বেই আমার মামা মারা যান। রিহান সে মৃত্যুকে সহজে মেনে নিতে পারেনি। চুপচাপ হয়ে গেছিল একদম। কারো সাথে কথা বলতো না। মাথায় দায়িত্বও এসে গেছিল। 2টো ছোট বোন আছে। ওদেরও তো দায়িত্ব নিতে হবে। তাই পড়াশোনাকেই বেশি গুরুত্ব দিয়েছিল। তোমার সাথে তো ওর প্রথম স্পোকেন কোর্সে দেখা হয়, তাই না? আমি বিস্ময়ে ওর কথাগুলো শুনে উত্তর করলাম, হ্যাঁ। আমাকে বলেছিল তোমার কথা। মিষ্টি একটা মেয়ে, চটপটে ধরনের। সারা ক্লাস নাকি মাতিয়ে রাখতে। তোমার কথা ওর মুখেই প্রথম শুনেছি। তারপর তো কলেজেই দেখলাম। রিহান তো চুপচাপ থাকতো, আসলে দায়িত্বের ভার ছেলেটার মাথায় এতটা ছিল। কারো সাথে বলতো না, শুধু আমার সাথেই বলতো। বড় বোন হলেও সমবয়সী হওয়াতে বন্ধুর মতো সম্পর্ক ছিল। যদিও রিহান এখনো আমাকে অবনী আপু বলেই ডাকে। কথাটা বলেই খানিকটা হাসল অবনী। কিন্তু সমবয়সী সবার মাঝে আপু বলাতে বিরক্ত লাগত। তাই ওকে নিষেধ করেছিলাম। কাউকে ওভাবে ওজন্য বলার প্রয়োজনই হয়নি যে, রিহান আমার মামাতো ভাই। আর তুমি কিনা এতেই ভেবে নিলে, আমরা প্রেমিক প্রেমিকা। আমি চোখ বন্ধ করে ফেললাম। কি ভয়ানক ভুল করেছি। এমন বন্ধুর সম্পর্কে কি ভেবেছি?
অবনী আমার অবস্থা দেখে একটু হেসে পুনরায় শুরু করল। যদিও তখন বুঝিনি তোমার এমন ভাবনার কথা, মাথাতেও আসেনি। শুধু তুমি আমাকে সহ্য করতে পারতে না, এটা বুঝতাম। যদিও সেদিন আমাকে ইচ্ছা করে আঘাত করেছিলে, এটা মনে করি না আমি। রিহানও মনে করে না। সেদিন হয়তো হঠাৎ ঘটনা ঘটাতে ওরকম রিয়াকশন ছিল। কিন্তু রিহান মনে প্রাণে বিশ্বাস করে, এত বড় অন্যায় করতে পারো না তুমি। আবার রিহান মুখে স্বীকার না করলেও মনে মনে তোমাকে পছন্দ করত, এটা বুঝতাম। তাই তোমার ব্যবহারে একটু খারাপ লাগতো, কষ্ট হতো। তারপর তো তুমিও কলেজ বদলে ফেললে, কারো সাথে যোগাযোগ রাখলে না। তাই তোমার খোঁজ নেওয়াও কঠিন হয়ে গেছিল। আর তারপর নিজেদের জীবনেই তো সবাই ব্যস্ত হয়ে গেল। কিন্তু কয়েকদিন আগেই তোমার ওই কলেজের সবচেয়ে কাছের বান্ধবী মিনার সাথে দেখা হয়েছিল। ও আমার হাসব্যান্ডের কথা শুনে অবাক হলো। ওর কাছ থেকেই শুনলাম, তুমি আমাকে রিহানের প্রেমিকা ভাবতে। তুমি রিহানকে পছন্দ করতে, এটাও শুনলাম। কিন্তু জীবনে তো এগিয়ে গেছো বোধহয়। সেই পছন্দ মনে হয় এখন নেই আর। তাই তো বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলে। কিন্তু কি জানো, সবাই জীবনে এগিয়ে গেলে রিহান তা পারেনি। ওর সেই ভালো লাগা হয়তো মিথ্যে ছিল না। তাই তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব দিয়েছিল মামিমা 3 বছর আগে। নাকচ করা হয়েছিল। জানো, ছেলেটা তারপরও বিয়ে করেনি। করতে পারছে না। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে কিভাবে করবে? অবনী থামল। আমি ততক্ষণে চোখের পানি ফেলছি। রিহান আমার বাসায় প্রস্তাব দিয়েছিল। আমার খুব আবছা মনে পড়ল। একটা বিয়ের প্রস্তাব এসেছিল। রিহান নাম শুনেই আমি না করে দিয়েছিলাম, অন্য কিছু জানার আগ্রহ দেখায়নি। কিন্তু আমার কল্পনাতেই ছিল না, সেই রিহান কিনা আমার রিহান ছিল। আমি কান্না জড়ানো গলায় বললাম, আমি জানতাম না ওটা রিহানি। আমি তো ওর জন্যই এতগুলো বছর অপেক্ষা করলাম। বিয়ে করিনি ওর জন্যই। হৃদয়ে একজনকে রেখে আরেকজনকে বিয়ে কি করে করতাম? কিন্তু রিহান কেন এতদিন আসেনি? আমার কাছে এসে একবার আমাকে বলতো, ভালোবাসার কথা জানাতো। তাহলে কি এত বছর আমাদের জীবন থেকে নষ্ট হতো? আর কেউ না জানলেও রিহান তো জানতো আমি ওকে পছন্দ করি। অভিমানে আমার মন নীল হয়ে এলো। ঝড়ো ঝড়ো করে কেঁদে ফেললাম আমি। অবনী আমার এমন অবস্থা দেখে হেসেই দিল। তারপর ওই সব ব্যবস্থা করল। এরপরের ঘটনাগুলো যেন কিছুটা পরপরই ঘটে গেল। দু পরিবারেই পুনরায় কথা হলো। আমাদের বিয়ে ঠিক হলো। কদিন পরেই বিয়ে। ধীরে ধীরে বিয়ের দিনও এগিয়ে এলো। কিন্তু এর মাঝে রিহানের সাথে আমার একবারও কথা হলো না। ও নিজে থেকেই বলল না। ওর বাড়ির লোক আমাদের বাড়িতে এলেও রিহান এলো না। আমার বাড়ির লোক অবশ্য ওদের বাড়ির সাথে কথা বলতে যেই ওকে দেখেছে। সবার ভীষণ পছন্দ ওকে। নম্র, ভদ্র, শান্ত ছেলে কিনা। কিন্তু আমার বাড়িতে কিভাবে যেন ছড়িয়ে গেল যে আমার প্রেমের বিয়ে। কলেজের প্রেম। ওর জন্যই নাকি এত বছর বিয়ে করিনি আমি। আমি সবটা শুনতাম আর অদ্ভুত চোখে সবার দিকে তাকিয়ে থাকতাম। রিহানের সাথে আমার প্রেম। ছেলেটা তো ঠিকভাবে কথাই বলল না কোনোদিন আমার সাথে। গুজব তবে এভাবেই ছড়ায়। একদিন তো আমার চাচিমা এসেই আমাকে ধরলেন। খুব কৌতূহল নিয়েই শুরু করলেন, হ্যাঁ রে দিয়া, তোদের কতদিনের প্রেম? আমি চমকে ওঠা কণ্ঠে বললাম, প্রেম? হ্যাঁ রে, হ্যাঁ। কবে থেকে তোদের কথা হয়? আমি মিনমিনিয়ে আস্তে আস্তে বললাম, কথায় তো হয়েছে দুবার শুধু। কি? দুবার?
তাহলে তোদের ভালোবাসা হলো কখন? প্রথমবার কথা বলার পরপরই। চাচিমা অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন। বিশ্বাসই করলেন না কথাটা। কিন্তু এটাই তো সত্যি। দুবারই কথা হয়েছে শুধু। তাও শেষবার খুবই খারাপ স্মৃতি আমাদের জন্য। আমার অবাক লাগে। এভাবেও বুঝি প্রেম হয়? এভাবেও এক আকাশ সম ভালোবাসা হুট করে জন্ম নিয়ে নেয়? দিন পেরিয়ে বিয়ের দিনও চলে এলো। আমি লাল শাড়ি পরে খুব যত্ন করে সাজলাম। অতঃপর কবুল বলে নিজেকে লিখে দিয়েছিলাম রিহানের নামে। সবাই ভীষণ খুশি। আর আমার তো বিস্ময়ের শেষ নেই। রিহান আমার। সেই যে সুন্দর কণ্ঠস্বর শুনে এক ছেলের প্রেমে পড়েছিলাম, সে আমার হয়ে গেল। এখন থেকে প্রতিদিন আমার সকাল শুরু হবে তার কণ্ঠ শুনে, দিন শেষ হবে তাকে দেখে। অদ্ভুত উত্তেজনায় আমার চোখ থেকে পানি পড়তে থাকল। রিহানের সাথে আমার প্রথম কথা হলো বাসর ঘরে। গাড়িতেও কান্নার জন্য কথা বলা হয়নি। আমি কাঁদছিলাম আর ও খুব অসহায় চোখে আমার দিকে তাকিয়েছিল। ভাবটা এমন যেন এখনই কেঁদে দিবে, তারপর বাসর রাতেই দেখা। আমি চুপ হয়েছিলাম। আমি কেন আগে কথা বলবো? বিয়ে ঠিক হলো এতদিন, কই সে তো আমার সাথে কথা বলতে আসেনি। রিহান হয়তো আমার মনের অবস্থা বুঝল, তাই নিজেই এগিয়ে এলো। ধীরে ধীরে বলল, তোমাকে ভীষণ সুন্দর লাগছে, দিয়া। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই কণ্ঠস্বর কত বছর পরে শুনলাম। আমার সেই প্রিয় কণ্ঠস্বর। এই কণ্ঠেরই তো প্রেমে পড়েছিলাম। তারপর কিভাবে যেন গোটা মানুষটারই প্রেমে পড়ে গেলাম। চোখ বন্ধ করে এসব ভাবতে ভাবতেই টের পেলাম, একটা পুরুষালী হাত আমাকে হালকা করে তার বুকের মাঝে টেনে নিয়েছে। আমি চোখ বন্ধ করেই সময়টাকে অনুভব করলাম। রিহান ধীরে ধীরে বলল, কথা বলবে না ঠিক করেছ? কেন বলবো? তুমি তো এতদিন একবারও কথা বলতে চাওনি। এত বছরে যোগাযোগও করনি। কিভাবে যোগাযোগ করতাম? কলেজ ছেড়ে দিয়েছিলে। তখন তোমার কাছে যে কি বলতাম? অনেকবার ভেবেছিলাম যাব, কিন্তু ওই বয়সটা ঠিক সম্পর্কে জড়ানোর মতো ছিল না। তাই অপেক্ষা করলাম। তোমাকে হৃদয় রেখেই অপেক্ষায় থাকলাম সঠিক সময়ের। আমার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আমি আস্তে আস্তে কান্না জড়ানো গলাতেই বললাম, তবে বিয়ে ঠিক হওয়ার পর যোগাযোগ করতে। রিহান মিষ্টি করে হাসল। তারপর বলল, জানতাম আমার প্রেয়সী তার এত বছরের অভিমান ঠিক চোখের পানি দিয়েই ঝরিয়ে দেবে। তাই আজকের দিনের জন্য অপেক্ষা করলাম। নইলে এই বুকের মাঝে রেখে এত যত্ন করে তার অভিমান ভাঙানোর সুযোগটা কি পেতাম? আমি এমন কথা শুনে ওর দিকে ফিরে তাকালাম। ও পুনরায় মিষ্টি করে হাসল। তারপর আমার চোখের দিকে দৃষ্টি মিলিয়েই আমার কপালে হালকা একটা চুমু এঁকে দিল। আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। রিহান মুখটা আরেকটু নিচে নামিয়ে ফিসফিসিয়ে বলল, অভিমান কমেছে প্রেয়সীর? আমার হৃদয় চিৎকার করে এই প্রশ্নের উত্তর দিতে চাইল, কিন্তু কণ্ঠ চাইল না। মনের ভিতরেই নিঃশব্দে বারবার উচ্চারিত হলো, হ্যাঁ, কমেছে তো। কমারই কথা। হৃদয়ে রেখেছিলেম যাহারে, পাহিয়াছি আজ তাহারে। সমাপ্ত।